আসসালামু আলাইকুম। রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। মানচিত্র দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশটি সে দেশটি হচ্ছে ভারত। এবং এই ভারত নিয়ে প্রতি বছরে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশেষ করে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এনটিআরসি প্রাইমারি স্কুল এবং এনটিআরসি তে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ভারত থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং এই ভারত সম্পর্কে আমরা এমন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই যে রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কি কি রয়েছে ভারত সম্পর্কে সব তথ্য আমরা জেনে নেই। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কিন্তু এই ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে ভারত এবং ভারত হচ্ছে স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট। স্বাধীনতা লাভ করে ভারত স্বাধীনতা লাভ করে হচ্ছে 1947 সালের 15 আগস্ট। আমরা এদিকে 15 আগস্ট শোক দিবস পালন করি, তারা কিন্তু স্বাধীনতা দিবস পালন করে ভারত। তাহলে ভারত 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় 26 জানুয়ারি 1950 সালে। তাহলে প্রজাতন্ত্র ভারতের প্রজাতন্ত্র হয় 26 জানুয়ারি 1950 সালে। তো ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় 26 জানুয়ারি 1950 সালে। আমরা জানি এই ভারত স্বাধীনতা লাভের ক্ষেত্রে বা ভারতের জাতির জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তার জন্ম কিন্তু 2 অক্টোবর 1869 সালে। মহাত্মা গান্ধী অর্থাৎ জাতির জনক, অর্থাৎ ভারতের যদি আমরা দেখি যে ভারতের জাতির জনক হচ্ছেন মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী। তিনি 2 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং এই 2 অক্টোবরকে কিন্তু অহিংস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আবারও বলছি, এখানে যে ইনফরমেশন গুলো বা তথ্যগুলো দেওয়া হবে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। স্বাধীনতাকালীন ভারতবর্ষের প্রথম যিনি ভাইসরয় ছিলেন, অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে, তিনি কিন্তু যে ভাইসরয় ছিলেন তিনি কিন্তু লর্ড মাউন্টব্যাটেন, অর্থাৎ প্রথম ভাইসরয় ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এখন আসলে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ভারতের 17টি রাজ্য ছিল। পরবর্তীতে ভারতের মোট অঙ্গরাজ্য রয়েছে 28টি, পূর্বে ছিল 29টি এবং সর্বশেষ হচ্ছে তেলেঙ্গানা প্রদেশ। ভারতের যে ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। 28টি হচ্ছে রাজ্য সংখ্যা এবং কেন্দ্রশাসিত হচ্ছে 9টি। বলে রাখা ভালো, যখন কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে, কারণ ভারতের যে সংবিধানের 370 ধারা বাদ দেওয়ার পর কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্য ভারত তার এই মর্যাদা হারায়, অর্থাৎ ভারতের যে রাজ্য ছিল জম্মু ও কাশ্মীর, এটার মর্যাদা কিন্তু হারিয়ে ফেলে। পরবর্তীতে কিন্তু 29টি রাজ্য থেকে তার রাজ্য কমে 28টি হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত হয় জম্মু ও কাশ্মীর, যা পূর্বে ছিল 7টি, বর্তমান হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। তাহলে রাজ্য সংখ্যা 28টি, কেন্দ্রশাসিত হচ্ছে 9টি এবং সর্বশেষ যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা প্রদেশ বা তেলেঙ্গানা রাজ্য। ভারতের যে আসন সংখ্যা রয়েছে যদি আমরা বলি সেটা হচ্ছে আইনসভা। ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভা দ্বিকক্ষ। এক কক্ষ হচ্ছে লোকসভা বা নিম্ন কক্ষ যেটাকে বলে হাউস অব দ্য পিপুল, অর্থাৎ লোকসভা। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা। ভারতের
মোট আহ, আসন সংখ্যা অর্থাৎ লোকসভার আসন সংখ্যা যদি বলি 545টি এবং নির্বাচিত 543টি এবং 2টি সংরক্ষিত। তাহলে এটির আসন সংখ্যা এটা মনে রাখলে হবে, ভারতের লোকসভার আসন সংখ্যা 545টি 545টি এবং নির্বাচিত বা নির্বাচনের জন্য 543টি ধরা হয়ে থাকে, এবং ভারতের যে রাজ্যসভার যে আসন সংখ্যা বা এর প্রতিনিধি থাকে মূলত 245টি 245টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতের আইনসভা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। এখন আমরা আসি যে ভারতের প্রথম যে রাষ্ট্রপতি কে ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি, এখানে যদি আমরা লিখি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছে প্রণব মুখার্জি। যদি প্রথম বাঙালি আসে তাহলে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছে বাঙালি হচ্ছেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি। মুখার্জি। ভারতের প্রথম যিনি বাঙালি রাষ্ট্রপতি তিনি হচ্ছেন প্রণব মুখার্জি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। মুসলিম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন। মুসলিম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর জাকির হোসেন। প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিভা পাতিল বা প্রতিভা দেব সিং পাতিল নামে যিনি খ্যাত তিনি হচ্ছেন, অর্থাৎ প্রথম নারী রাষ্ট্রপতি নারী হচ্ছে প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল। ভারতের প্রথম যিনি নারী হিসেবে প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছেন প্রতিভা পাতিল বা প্রতিভা দেব সিং পাতিল। বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু ভিভি গিরি। এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে কে ছিলেন। বাংলাদেশের যখন স্বাধীনতার যুদ্ধ হয় তখন কিন্তু ভারতের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছেন ভিভি গিরি। এই নামটা মনে রাখবেন, তার নাম হচ্ছে ভিভি গিরি। ভিভি গিরি। ভিভি গিরি। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এবং প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু, এবং স্বাধীনতার যুদ্ধের সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বা ইন্দিরা গান্ধী ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অর্থাৎ উপমহাদেশের রাজনীতিতে তাকে কিন্তু এই ইন্দিরা গান্ধীকে কিন্তু লৌহ মানবী নামে খ্যাত, এবং তিনি উপমহাদেশে লৌহ মানবী বলা হয় এই ইন্দিরা গান্ধীকে। বাংলাদেশের স্বাধীনতার সময় কিন্তু ভারতের যেহেতু ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, পাশাপাশি তার নামে আরেকটি তার নামে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিশেষ করে তিনি কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন পরবর্তীতে কিন্তু আততায়ীর হাতে তিনি মৃত্যুবরণ করেন। এবং ভারতের আরেকজন প্রধানমন্ত্রী রয়েছে যিনি বোফোর্স কেলেঙ্কারির সাথে যুক্ত, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। ইন্দিরা গান্ধীর এই পরিবারের একটি অংশ, গান্ধী পরিবারের অর্থাৎ রাজীব গান্ধী হচ্ছে বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত। রাজীব গান্ধী বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা এবং ভারতের প্রথম মহিলা গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। তাহলে আরেকজন ব্যক্তির নাম বলি, ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু সম্পর্কে কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ইংরেজি ভাষার খ্যাতিনামা কিন্তু কবি ছিলেন। তাকে কিন্তু দ্য নাইটিঙ্গেল অব দ্য ইন্ডিয়া বলা হয়। এই সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অব দ্য ইন্ডিয়া বলা হয়ে থাকে। তো তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে এবং বিভিন্ন সময় এসেছে বিভিন্ন প্রশ্ন। আচ্ছা, তো বাংলাদেশের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীটা কে ছিলেন এটা জানাও জরুরি, এবং বিভিন্ন সময় এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন। তিনি ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়, বা অজয় কুমার মনে রাখলেই চলবে। যে এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন। ভারতের পারমাণবিক বোমার জনক বলা হয় এপিজে আব্দুল কালামকে। তাকে মিসাইল ম্যান নামেও খ্যাত।
এপিজে আব্দুল কালাম। তিনি চতুর্থ একজন মুসলিম রাষ্ট্রপতি হিসেবে ছিলেন ভারতের। এবং ভারত থেকে আরেকটা তথ্য বলে রাখি, এই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল যেটাকে বলে ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসনটি চুরি হয়ে যায়। ভারত মনে করে যে চুরি করে নিয়েছে পারস্যে, অর্থাৎ ইরানে বর্তমান রয়েছে, তো পারস্যের নাদির শাহ এটি চুরি করে। সো এটা নিয়েও তথ্য রয়েছে, ভারতের ময়ূর সিংহাসন নিয়ে যায় কোথায়, পারস্যের নাদির শাহ। সো বিশ্বের সবচেয়ে বড় যে লিখিত সংবিধান কিন্তু এই ভারতের। বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আমরা জানি যে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার, কিন্তু সবচেয়ে বড় সংবিধান হচ্ছে এই ভারত। এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত কিন্তু বিশ্বের বৃহত্তম একটি দেশ হচ্ছে এই ভারত। সো ভারতের হচ্ছে সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের। সবচেয়ে বড় সংবিধান, সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। সংবিধান হচ্ছে ভারতের। ভারতের হচ্ছে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে এই ভারতের সবচেয়ে বড় সংবিধান। এখন আমরা আসি যে ভারতের জাতীয় প্রতীক বলা হয় কোনটাকে? অশোক চক্র হচ্ছে জাতীয় প্রতীক। অশোক চক্র, অশোক চক্র, অশোক চক্র হচ্ছে ভারতের জাতীয় প্রতীক। পাশাপাশি জাতীয় ফুল হচ্ছে তাদের পদ্ম। পদ্ম হচ্ছে তাদের জাতীয় ফুল। এবং তাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, হচ্ছে তাদের, অর্থাৎ অশোক চক্র হচ্ছে তাদের জাতীয় প্রতীক, এবং জাতীয় ফুল হচ্ছে তাদের পদ্মা, এবং সবচেয়ে জাতীয় যে পাখি রয়েছে সেটি হচ্ছে ময়ূর ভারতের ক্ষেত্রে। সো ভারত সম্পর্কে আরো অনেক তথ্য রয়েছে, যেমন দক্ষিণ এশিয়ার যে দেশের জন্মগ্রহণতে গণতন্ত্র বিদ্যমান। আমি প্রথমে বলেছি যে ভারতের যে প্রথম সবচেয়ে বড় এবং গণতান্ত্রিক দেশ হচ্ছে এই ভারত। মহাত্মা গান্ধী সম্পাদিত কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ একটা পত্রিকা ছিল, এবং এই পত্রিকাটার নাম কিন্তু ইন্ডিয়ান অপিনিয়ন। কি নাম ছিল? ইন্ডিয়ান অপিনিয়ন। ইন্ডিয়ান অপিনিয়ন। অপিনিয়ন ইন্ডিয়ান অপিনিয়ন ছিল মহাত্মা গান্ধীর একটি মূলত একটি সম্পাদিত একটি পত্রিকা। জনপদ রুট, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে বলা হয় জনপদ রুট। কি বলা হয়? জনপদ রুট বলা হয় প্রধানমন্ত্রীর বাসভবন। তাহলে প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় প্রধানমন্ত্রীর বাসভবন। বাসভবন ভবন হচ্ছেন জনপদ রুট বলা হয়। কি বলা হয়? জনপদ রুট। জনপদ রুট হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনকে জনপদ রুট বলা হয়ে থাকে ভারতের। ঐতিহাসিক আমরা জানি মক্কা মসজিদ কিন্তু ভারতের হায়দ্রাবাদে অবস্থিত। পাশাপাশি মন্দিরের শহর বলা হয় বেনারস, ভারতের যে প্রদেশ এটা কিন্তু উত্তরপ্রদেশ অবস্থিত। এবং সেভেন সিস্টার ভারতের আমরা জানি যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। এইখানে মানচিত্রের মধ্যে কিন্তু আমরা এঁকেছি, এইখানে হচ্ছে যে সবুজ অঙ্কিত, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং এই যে এখানে দেখা যাচ্ছে মুরগির চিকেন নেক, যেটাকে বলা হতো মুরগির গলার মতো দেখা যাচ্ছে। এবং ভারতের এই অংশটা এটা হচ্ছে চিকেন নেক নামে খ্যাত। এই করিডোর চিকেন নেক করিডোরও বলা হয়ে থাকে। এই পাশে রয়েছে ভুটান, এখানে রয়েছে নেপাল, ভুটান, পাশাপাশি এখানে চীন। অর্থাৎ ভারতের মোট সীমান্তবর্তী যে রাজ্য বা সীমান্তবর্তী দেশ রয়েছে 6টি, এবং এই দেশগুলোর নাম হচ্ছে মিয়ানমার। এই পাশে রয়েছে মিয়ানমার, এখানে মিয়ানমার রয়েছে। পাশাপাশি এই পাশে রয়েছে পাকিস্তান, এখানে রয়েছে চীন, এবং এখানে রয়েছে নেপাল এবং ভুটান, এবং বাংলাদেশ সহ ভারতের মোট 6টি সীমান্তবর্তী দেশ রয়েছে। এখানে ভারতের আরেকটি, যেমন 29টি প্রদেশের মধ্যে বা 28টি প্রদেশের মধ্যে, রাজ্যের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এই দ্বীপটি হচ্ছে ভারত মহাসাগর অবস্থিত। এইখানে রয়েছে বঙ্গোপসাগর, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, এখানে হচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে এখানে রয়েছে বঙ্গোপসাগর। আচ্ছা, তো বাংলাদেশের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে এখানে রয়েছে 7টি বা সেভেন সিস্টার বলা হয়, 7টি প্রদেশ রয়েছে, যেগুলো মনে রাখার জন্য কিন্তু একটা শর্টকাট টেকনিক একটি ভিডিওর মধ্যে আলোচনা করেছি। যেমন আমি অমেত্রিমনা এখানে রয়েছে, এভাবে কিন্তু মনে রাখা যায়। ভারতের যে সেভেন সিস্টার রয়েছে, এই সেভেন সিস্টার মনে রাখার দুর্দান্ত টেকনিক কিন্তু একটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি। সো আরো যদি আমরা তথ্য বলি, যে ভারত নিয়ে যদি আরো তথ্য বলি, যেমন 1527 সালে আমরা জানি যে সম্রাট বাবর কর্তৃক কিন্তু ভারতের যে অযোধ্যা নগরে কিন্তু বাবরি মসজিদ ছিল, এই বাবরি মসজিদ কিন্তু তৈরি করা হয়েছিল 6 ডিসেম্বর 1527 সালে। কিন্তু পরবর্তীতে এই বাবরি মসজিদ কিন্তু উগ্রবাদী হিন্দুরা কিন্তু 6 ডিসেম্বর 1992 সালে এই বাবরি মসজিদ কিন্তু ভেঙে ফেলে।
এবং ভেঙে ফেলার পরপরই কিন্তু 2019 সালে কিন্তু এই বাবরি মসজিদ ভেঙে পরে এখানে রাম মন্দির স্থাপন করার জন্য ভারতীয় যেই আইন রয়েছে, ভারতীয় আইনে সেটাকে বলা হয় এবং সেখানে কিন্তু রাম মন্দির স্থাপন করা হয়। আমরা জানি যে সবচেয়ে কট্টর হিন্দুত্ববাদী যিনি হচ্ছে গ্রহণ করেছেন রাজনীতিতে, সে বিজেপি দল নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বাবরি মসজিদ উদ্ভাবন করেন। পরবর্তীতে ভারতের যে ঐতিহাসিক মসজিদটি কোথায় বললাম সেটা হচ্ছে অযোধ্যা, এটা উত্তরপ্রদেশ, এটা বারবার পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, সো মেসোডোনিয়ার জন্মগ্রহণকারী ভারতে আরেকজন ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন মাদার তেরেসা। মেসোডোনিয়া জন্মগ্রহণ করা সত্ত্বেও মাদার তেরেসা কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করেছিলেন এবং তিনি কিন্তু 1948 সালে কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করেছিলেন। তিনি হচ্ছেন মাদার তেরেসা। তিনার নাম কি? তার নাম হচ্ছেন মাদার তেরেসা। মাদার তেরেসা। তিনি কিন্তু ভারতের নির্মল নিধ নামে একটি ধাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন মাদার তেরেসা, এবং এই মাদার তেরেসা পরবর্তীতে কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করে 1948 সালে এবং 1979 সালে তিনি কিন্তু মূলত নোবেল পুরস্কার লাভ করেন এবং মানবতার অনন্য নজির কিন্তু স্থাপন করেছেন এই মাদার তেরেসা ভারতে। সো ভারতের আরো সীমান্তবর্তী স্থান বা সম্পর্ক যদি আমরা বলি, যে সিয়াচেন হিমবাহ, লাদাখ, এগুলো কিন্তু কাশ্মীর অবস্থিত, এই পাশে অবস্থান সিয়াচেন হিমবাহ এবং লাদাখ। এখানে রয়েছে সিয়াচেন হিমবাহ, লাদাখ, পাশাপাশি কাশ্মীর অবস্থিত, এবং কাশ্মীরের সর্বশেষ রাজা কিন্তু ছিলেন কিন্তু হরি সিং ছিলেন। এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে, এবং বাংলাদেশে বন্যার অন্যতম কারণ কিন্তু ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই চেরাপুঞ্জির কারণে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত কুতুব মিনার কিন্তু অবস্থিত ভারতের। আমরা জানি কুতুবউদ্দিন আইবেক কিন্তু ভারতে দিল্লিতে কিন্তু একটি কুতুব মিনার স্থাপন করেন। ভারতের দিল্লিতে তিনি কিন্তু কি করেন? কুতুব মিনার স্থাপন করেন। কুতুব মিনার, কুতুব মিনার। তাহলে কুতুব মিনার কোথায়? দিল্লিতে অবস্থিত, দিল্লিতে। এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। পাশাপাশি হচ্ছে পবিত্র আজমির শরীফ ভারতের যে রাজ্যে, যেমন এটা রাজস্থান অবস্থিত। ইন্দোনেশিয়া ব্যতীত যে দেশের মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি সেটা কিন্তু ভারতে, যদিও ভারতে একটা হিন্দু রাষ্ট্র আমরা বলে থাকি, কিন্তু মুসলমানের সংখ্যা ইন্দোনেশিয়ার পরে কিন্তু ভারতে সর্বাধিক কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে এভারেস্ট বিষয়ী প্রথম বাঙালি হিসেবে ভারতের যিনি ছিলেন তিনি হচ্ছেন সত্যব্রত দাস। এই ভারতেরই কিন্তু এভারেস্ট বিষয়ে প্রথম নারী বাঙালি ছিলেন যিনি কিন্তু ভারতের শিপ্রা মজুমদার, ভারতের শিপ্রা মজুমদার। তাহলে আমরা একটু যদি লিখি এখানে যে এভারেস্ট বিজয়ী প্রথম ভারতের যিনি ছিলেন বাঙালি ছিলেন তিনি হচ্ছেন সত্যব্রত দাস, প্রথম বাঙালি পুরুষ। এবং ভারতের এবং পাশাপাশি এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি নারী হচ্ছে শিপ্রা মজুমদার, শিপ্রা শিপ্রা মজুমদার, মজুমদার। শিপ্রা মজুমদার হচ্ছেন ভারতের প্রথম নারী, বাঙালি নারী হিসেবে এভারেস্ট বিজয়ী। এই ছিল হচ্ছে ভারতের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা। পাশাপাশি এই আলোচনাগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আশা করি মানচিত্র সহকারে মানচিত্রটা দেখে বুঝতে পেরেছেন যে ভারতের মানচিত্র দেখতে কেমন, এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা অনেক লম্বা হয়েছে বিদায় আর বাড়াতে চাচ্ছি না। সুতরাং গুরুত্বপূর্ণ তথ্যগুলো টু দা পয়েন্টে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে। কারণ ভারত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এখান থেকে বারবার পরীক্ষা এসে থাকে। এই তথ্যগুলো কিন্তু এখানে আমি বলার চেষ্টা করেছি। যারা হচ্ছে আমার কথাগুলো শুনবেন এবং দেখবেন, আশা করি খুবই উপকৃত এবং চাকরি পরীক্ষা অনেক এগিয়ে থাকতে হবে। সহজভাবে শিখি, প্রতিযোগিতায় এগিয়ে থাকি। তাহলে রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।